প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত 2 দিন একটি অধ্যায়ের উপর আমি ক্লাস নিয়েছি তোমাদের, সেটি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এবং গত ক্লাসে আমি তোমাদের একটি অঙ্ক দেখিয়ে বলেছিলাম বা শিখিয়েছিলাম, সেটি হচ্ছে কিভাবে মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয় এবং কোন কোন দফা কোথা থেকে এসে বসে, আর প্রাপ্তীয় প্রদান হিসাব এবং সমন্বয় থেকে কিভাবে আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হয়, কি কি দফা বসে, কোথা থেকে এসে বসে, সেটি আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ওই অঙ্কটি আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। এখানে মূলধন তহবিল, আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী কিভাবে সহজে করা যায় এবং ধারাবাহিকভাবে কিভাবে শেখা যায়, সেটি আজকে আমি তোমাদের শেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে দেখো। আর যারা গত ক্লাসটি মিস করেছো তারা অবশ্যই ক্লাসটি কলেজের ফেসবুক গ্রুপে আছে, আমার টাইম লাইনে আছে এবং ইউটিউবে আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে আজকের এই ক্লাসটি বুঝতে তোমাদের অবশ্যই খুবই সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধু, চলো যাই, আমরা অঙ্কটি আরেকবার দেখি এবং সেই অঙ্কটির সমাধান করি। অঙ্কটি তুলনামূলকভাবে আজকের অঙ্কটি সহজ। আমরা এই অধ্যায়ে যেহেতু বেশ কয়েকটি ক্লাস দিব শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করব, আমরা ধীরে ধীরে সহজ থেকে একটু কঠিনের দিকে যাব, যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় এবং অধ্যায়ের মোটামুটি সকল বিষয় যাতে সন্নিবেশিত হয়, এরকম অঙ্ক ধীরে ধীরে করে আমরা এই অধ্যায়টি শেষ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু অঙ্কটি, গতকালকের অঙ্কটি আজকে আরেকটি বার আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দয়া করে অবশ্যই ভিডিও থামিয়ে তোমরা অঙ্কটি তোমাদের খাতায় তুলে নিবে এবং আমি যখন অঙ্কের সমাধান করব তখন তোমরাও অঙ্কের সমাধানটি খাতায় করবে অঙ্ক দেখে দেখে। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করি। আমরা আগে অঙ্কটি তোমাদের একটু দেখাই। আমাদের কি ছিল অঙ্কটি গতদিন, এটি অঙ্কটির প্রথম অংশ। আরেকটি অংশ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটি এখানে অঙ্ক আমি দিয়েছিলাম। সেটি হচ্ছে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সিপাহীপাড়া স্পোর্টিং ক্লাবের প্রাপ্তীয় প্রদান হিসাব নিম্নে দেওয়া হলো। তোমরা জানো সেটি হচ্ছে এই অধ্যায়ের অব্যবসায়ী প্রতিষ্ঠান অধ্যায়ের মূল বিষয়টি হচ্ছে, একটি অঙ্কের মূল বিষয় হচ্ছে যে তাদের একটি প্রাপ্তীয় প্রদান হিসাব থাকবে। অঙ্কের ইমিডিয়েট নিচে কিছু প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি বা দায় দেয়া থাকবে প্রারম্ভিক, আর কিছু সমন্বয় থাকবে। এই ছিল আমাদের অঙ্কের মেন বডি আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্তীয় প্রদান হিসাব 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এখানে প্রাপ্তীয় প্রদান থাকবে। ডেবিট দিকে প্রাপ্তি বসে এবং ক্রেডিট দিকে প্রদান বসে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যদি দেখি, এটি আমরা বলেছিলাম যে প্রাপ্তির দিকে প্রথমেই থাকে উদ্বৃত্ত বা প্রারম্ভিক নগদ তহবিল, যেটি আছে প্রবেশ ফি, চাঁদা, আপ্যায়ন হতে মুনাফা, বিনিয়োগের সুদ। ক্রেডিট দিকে বা প্রদানের দিকে আছে বেতন, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ ব্যয়, প্রাঙ্গণ কর, মেরামত, ছাপা খরচ, উদ্বৃত্ত বলতে গিয়ে সমাপনী নগদ তহবিল। তাহলে কি প্রাপ্তীয় প্রদান হিসাবটি মূলত শুরু হয় প্রারম্ভিক নগদ তহবিল নিয়ে, প্রাপ্তির দিকে থাকে। এরপরে সকল প্রাপ্তিগুলো এখানে যোগ হয়। সকল প্রাপ্তি বলতে আমরা বলেছি এর আগে তোমাদের, সেটি হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি, চলতি সালের মুনাফা জাতীয় প্রাপ্তি, বিগত সালের মুনাফা জাতীয় প্রাপ্তি বা অগ্রিম আগামী বছরের মুনাফা জাতীয় প্রাপ্তি, এমনটি আমরা দেখেছি এখানে। প্রদানের দিকে থাকে যে বিভিন্ন ধরনের খরচ বা মুনাফা জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় ব্যয় বা প্রদান থাকে হচ্ছে বিগত বছরের কোনো খরচ এবছর পরিশোধ করা হলে বা আগামী বছরের জন্য কোনো খরচ এবছর পরিশোধ করা হলে, এবং সব শেষে থাকে হচ্ছে কি এই বছরের সমাপনী নগদ উদ্বৃত্ত। এরপরে নিচে আছে বছরের শুরুতে ক্লাবের অন্যান্য সম্পত্তি ছিল নিম্নরূপ: প্রাঙ্গণ 80,000 টাকা, 5% বিনিয়োগ 8,000 টাকা, খেলাধুলা সরঞ্জাম 6,500 টাকা এবং আসবাবপত্র 12,500 টাকা। এটি হচ্ছে এই অঙ্কের প্রথম অংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অংশটি একটু দেখি। তো দ্বিতীয় অংশটি আমরা দেখবো শিক্ষার্থী বন্ধুরা। এখন আরেকটি অংশ আছে অঙ্কটির, সেটি হচ্ছে দ্বিতীয় অংশ, অর্থাৎ সমন্বয়গুলো। সেটি হচ্ছে এমনটি, সমন্বয়গুলো সেটি হচ্ছে অন্যান্য তথ্যাবলী। প্রাঙ্গণ কর 350 টাকা বিগত বছরে। শিক্ষার্থী বন্ধুরা, এটি এইসব নিয়ে অঙ্ক করার সময় আমি কথা বলছি তোমাদের সাথে। প্রাঙ্গণ কর 350 টাকা বিগত বছরের, অর্থাৎ তোমরা দেখেছো প্রদানের দিকে প্রাঙ্গণ কর রয়েছে 800 টাকা, তার মধ্যে 350 টাকা বিগত বছরের, অর্থাৎ বিগত বছরের প্রাঙ্গণ কর
বকেয়া ছিল, যা এবছর পরিশোধ করা হয়েছে। পক্ষান্তর চলতি বছরের প্রাঙ্গণ কর 100 টাকা বকেয়া আছে। 2 প্রদত্ত মজুরি 300 টাকা বিগত বছরে, পক্ষান্তরে চলতি বছরের মজুরি 200 টাকা বকেয়া আছে। 3 মোট প্রাপ্ত চাঁদা 1500 টাকা 2018 সালে। তোমরা জানো যে প্রাপ্তির দিকে অনেক আয় থাকে যেগুলো এই বছরের নয়, বিগত সালের। এমনটি হতে পারে বিগত বছরে পাওয়া গিয়েছিল না, এই বছরে পাওয়া গিয়েছে, যার ফলে সেটি প্রাপ্তির মধ্যে থাকবে। এরপরে আসি এখানে 2018 সালে এবং 750 টাকা 2020 সালে, অর্থাৎ অগ্রিম। আমাদের অঙ্ক করছি আমরা 2019 সালে, অঙ্কটি হচ্ছে 2019 সালে, প্রাপ্তি প্রদান হচ্ছে 2019 সালে, কিন্তু চাঁদা পাওয়া গেছে 2020 সালে। চলতি সালে চাঁদা বাবদ 1250 টাকা, 1250 টাকা অনাদায়ী রয়েছে। 4 আসবাবপত্র 10% এবং খেলাধুলা সরঞ্জামের 20% অবদান ধার্য করতে হবে। মূলধন তহবিল নির্ণয় করো, আয় ব্যয় হিসাব প্রস্তুত করো, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই অঙ্কটি আমি তোমাদের করে দেখাবো। এখন এই অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। আজকের এই অঙ্কটি খুব কঠিন কোনো অঙ্ক নয় এটি। তাহলে দেখি অঙ্কটি, তোমরা অবশ্যই অঙ্কটি তুলে নিয়েছো শিক্ষার্থী বন্ধুরা। সেটি হচ্ছে, আমি আগে বলছি অঙ্ক ভালো বোঝার জন্য অঙ্ক তুলে নিবা এবং আমার সাথে সাথে তোমরা অঙ্ক করবা, তবে অঙ্ক শিখতে পারবা বা বুঝতে পারবা। এরপরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো আমাকে প্রশ্ন করবে, ইনবক্সে প্রশ্ন করবে, কমেন্ট বক্সে প্রশ্ন করবে, তোমরা উত্তর পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করি আমরা। প্রথমেই আমরা আজকে করব সেটি হচ্ছে মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করা যায়। তাহলে প্রথমেই প্রারম্ভিক মূলধন নির্ণয়, প্রারম্ভিক মূলধন অথবা মূলধন তহবিল নির্ণয়, মূলধন তহবিল নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যে একটি ছক টানবো আমরা এরকম ভাবে, যেখানে দুটো দিক থাকবে, একটি সম্পদ, একটি হচ্ছে দায়। এইদিকে আমরা দায় লিখব, টাকা, সম্পদ, টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে টি ছক। তোমরা জানো সেটি হচ্ছে যে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো দুটি ছকে করা হয়ে থাকে, একটি টি ছক, একটি হচ্ছে আধুনিক ছক বা বিবরণী ছক। শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে এখানে পদ্ধতিগত কিছু বিষয় রয়েছে। আমি মূলত তোমাদের বিবরণী ছকেই অঙ্ক করাবো এই অধ্যায়ে। তবে প্রথম দিন একটু ভালো বোঝার জন্য আমি টি ছকে করাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এর পরবর্তী অঙ্কগুলো আমি অবশ্যই তোমাদের বিবরণী ছকেই করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখি প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় বা মূলধন তহবিল নির্ণয়ে গত ক্লাসে তোমরা দেখেছো, আমি তোমাদের বলেছিলাম প্রথমে আমরা সম্পদের দিক করব এবং কোথায় কিভাবে কোথা থেকে কি আসে সেগুলো আজকে একই রকম ভাবে আমরা সহজে বোঝানোর চেষ্টা করব। তাহলে সম্পদের দিকে প্রথমেই বসে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কি প্রাপ্তীয় প্রদান হিসাবে প্রাপ্তির দিকে প্রথমেই যে উদ্ধৃত্ত থাকে, প্রারম্ভিক উদ্ধৃত্ত বা প্রারম্ভিক নগদ তহবিল, সেটি সবার প্রথমে এখানে আমরা লিখব। তাহলে প্রথমেই আমরা লিখি নগদ তহবিল। নগদ তহবিল এটি প্রাপ্তীয় প্রদান হিসাবে প্রাপ্তির দিকে শুরুতে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে রয়েছে 4500 টাকা। আমার সাথে সাথেই তোমরা করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্তীয় প্রদান হিসাবে ইমিডিয়েট নিচে যে সকল অন্যান্য সম্পদ ও দায় বছরের শুরুতে দেয়া থাকে শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো আমরা তুলে ফেলবো দ্রুত। তাহলে প্রাঙ্গণ রয়েছে 80,000 টাকা। তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে অঙ্কটি দেখো আর খাতায় তোলো। তারপর রয়েছে 5% বিনিয়োগ, 5% বিনিয়োগ রয়েছে 8,000 টাকা। এরপর রয়েছে খেলাধুলার সরঞ্জাম, খেলাধুলার সরঞ্জাম রয়েছে 6,500 টাকা। এরপরে আছে আসবাবপত্র রয়েছে হচ্ছে 12,500 টাকা। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা দুটো কাজ করলাম। এক নাম্বার কাজ, নগদ তহবিল যেটা প্রাপ্তীয় প্রদান হিসাবে প্রাপ্তির দিকে শুরুতেই থাকবে। এরপর প্রাপ্তীয় প্রদান হিসাবটা বা ছকটা বা টেবিলটা ঠিক ইমিডিয়েট নিচে যে প্রারম্ভিক সম্পদগুলো থাকে বা দায়গুলো থাকে সেগুলো তোমরা তুলে নিবা। সম্পদের দিকে দায় থাকলে দায়ের দিকে লিখতাম। এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব সেটি হচ্ছে বিগত বছরের কোনো আয় এবছরে পাওয়া গেছে কিনা, বা বিগত বছরের কোনো খরচ এবছরে পরিশোধ করা হয়েছে কি না।
অর্থাৎ বিগত বছর সংক্রান্ত তথ্য এবার আমরা খুঁজবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমেই আমরা যদি প্রাপ্তির দিকে দেখি, তাহলে প্রাপ্তির দিকে ছিল প্রবেশ ফি, চাঁদা, আপ্যায়ন হতে মুনাফা, বিনিয়োগের সুদ। এখানে এই 4টি তথ্য থেকে আমরা কোনোভাবে জানতে পারিনি যে এখানে বিগত বছর কিছু আছে কি নাই। এরপর প্রদানের দিকে দেখি, এখানে রয়েছিল বেতন, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ ব্যয়, প্রাঙ্গণ কর, মেরামত, ছাপা খরচ। এখানেও কিন্তু কোনো কিছু স্পষ্ট করে লেখা নাই যে এখানে বিগত বছরের বা আগামী বছরের বা কি আছে এখানে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা চলে যাবো এবার সমন্বয়। তাহলে আমরা অন্যান্য তথ্যাবলীর মধ্যে আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি দেখবে 1 নম্বরে ছিল, দেখো অন্যান্য তথ্যাবলীর মধ্যে প্রাঙ্গণ কর। প্রাঙ্গণ কর 350 টাকা বিগত বছরের। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বিগত বছরের কোন খরচ যদি এই বছরে আমরা পরিশোধ করি, তাহলে সেটা যেটা বুঝতে হবে সেটি হচ্ছে এই খরচটি বিগত বছরে প্রদান করা হয়েছিল না, বকেয়া ছিল। তো বিগত বছরের বকেয়া খরচ ওই বছরে কিন্তু সেটা দায় ছিল, সমাপনী দায়, যেটা এই বছরের প্রারম্ভিক দায়। তাহলে বিগত বছরের বকেয়া প্রাঙ্গণ কর এই বছরে আমরা পরিশোধ করেছি, সুতরাং এটি হচ্ছে প্রারম্ভিক দায়। এটা আমি তোমাদের কালকে বলেছিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় আমরা লিখব বিগত বছরের বকেয়া প্রাঙ্গণ কর। বিগত বছরের বকেয়া প্রাঙ্গণ কর শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কত টাকা? 350 টাকা, যেটা প্রারম্ভিক দায়। এরপরে পরিশিক্ষার্থী বন্ধুরা, পক্ষান্তরে চলতি বছরের প্রাঙ্গণ কর 100 টাকা বকেয়া আছে, এটি চলতি বছরের সাথে সংশ্লিষ্ট, সুতরাং এখানে প্রারম্ভিকের সাথে কোনো সম্পর্ক নেই। এরপর 2, প্রদত্ত মজুরি 300 টাকা বিগত বছরে। শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত মজুরি 300 টাকা বিগত বছরে। তাহলে তার মানে একই ঘটনা, অর্থাৎ বিগত বছরে এই খরচটি বকেয়া ছিল বা অপ্রদত্ত ছিল। তো বিগত বছরের বকেয়া খরচ আমাদের প্রারম্ভিক দায়। তাহলে একই রকম ভাবে লিখব বিগত বছরের বকেয়া মজুরি, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, সেটি হচ্ছে কত টাকা? 300 টাকা। এরপর রয়েছে পক্ষান্তরে চলতি বছরের মজুরি 200 টাকা বকেয়া আছে, যেটির সাথে চলতি বছরের সম্পর্ক, প্রারম্ভিকের সাথে কোনো সম্পর্ক নেই। 3, প্রাপ্ত চাঁদার 1500 টাকা 2018 সালে। শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্ত চাঁদা 1500 টাকা 2018 সালে। আমাদের প্রাপ্তীয় প্রদান হিসেবে যে চাঁদা রয়েছে 12500 টাকা, এর মধ্যে 1500 টাকা রয়েছে, যা 2018 সালে। 2018 সালের মানে বিগত বছরে। তো বিগত বছরের কোনো আয় যদি এই বছরে পাওয়া যায়, তাহলে মানে আমরা বুঝে নিব সেটি হচ্ছে কি এটি বিগত বছর। বিগত বছরের যদি কোনো আয় এ বছরে আমরা পাই, তাহলে আমরা বুঝবো সেটি হচ্ছে বিগত বছরে সেটি অনাদায়ী ছিল। আর বিগত বছরে অনাদায়ী আয় প্রারম্ভিক সম্পদ। তাহলে আমরা এই জায়গায় লিখবো হচ্ছে বিগত বছরের অনাদায়ী চাঁদা কত টাকা শিক্ষার্থী বন্ধুরা? 1500 টাকা। তাহলে আমাদের এই ছিল তথ্য। এরপরে আছে 2750 টাকা 2020 সালে, যেটি আগামী বছরের সাথে সম্পর্ক, সুতরাং প্রারম্ভিক বিগত বছরের সাথে কোনো সম্পর্ক নেই। চলতি বছরে চাঁদা বাবদ 1500 টাকা অনাদায়ী রয়েছে, সেটি চলতি বছরের সাথে সম্পর্ক। আসবাবপত্রের উপর 10%, খেলাধুলা সরঞ্জামের উপর 20% অবশ্যই ধার্য করতে হবে, যেটিরও এই বছরের সাথে সম্পর্ক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তথ্য বসানো আমাদের শেষ। তাহলে আমরা কি দেখলাম, একটু রিভিউ করি শিক্ষার্থী বন্ধুরা। সেটি হচ্ছে কি, তাহলে সম্পত্তি থেকে কি বছর আমরা দেখলাম, সেটি হচ্ছে যেটি প্রারম্ভিক উদ্বৃত্ত বা যেটি প্রাপ্তীয় প্রদান হিসাবে সম্পদের প্রাপ্তির দিকে সবার শুরুতে থাকে। এরপরে প্রাপ্তীয় প্রদান হিসাবে ঠিক ইমিডিয়েট নিচে যে সকল তথ্য থাকে, সেখানে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় কারবারে দেয়া থাকে, যেগুলো আমরা এখানে নিয়ে এসে বসাবো সম্পদের দিকে। এরপরে আমরা দেখব বিগত বছরের কোন আয় এ বছরে পাওয়া গিয়েছে কি না। যদি তাই হয় তাহলে সেটি প্রারম্ভিক সম্পদ, ঠিক আছে। আবার বিগত বছরের কোনো খরচ যদি এ বছরে পরিশোধ করা হয়ে থাকে, তাহলে সেটা প্রারম্ভিক দায়। আবার এ বছরের কোনো খরচ যদি বিগত বছরে পরিশোধ করা হয়ে থাকতো, তাহলে সেটা কিন্তু প্রারম্ভিক সম্পদ হতো। আবার এ বছরের কোনো আয় যদি বিগত বছরে পাওয়া গিয়ে থাকতো বা রিসিভ করা হয়ে থাকতো, তবে সেটা থাকতো প্রারম্ভিক দায়। তো সেরকম কোনো তথ্য নেই। তাহলে এই ছিল এই অঙ্কের এই ছিল প্রারম্ভিক বা বিগত বছর সম্পর্কিত এই সকল তথ্য ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা করব কি,
তোমরা জানো সম্পদের দিক যোগ করব। তাহলে সম্পদের দিক যদি আমরা যোগ করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যোগ করি আমরা, যোগ করলে পাই হচ্ছে 1,13,000, 1,13,000। এরপরে আমরা এদিকে বসাবো এই 1,13,000 টাকা, 1,13,000। এরপরে যদি আমরা এই দায়গুলো বিয়োগ করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পেয়ে যাবো 1,12,350 টাকা, যাকে আমরা বলছি প্রারম্ভিক মূলধন অথবা মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন অথবা মূলধন তহবিল। এই ছিল মূলধন তহবিল নির্ণয় করা। খুবই ইজি এটা একটা বিষয়, আমরা শুধু মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কি একদম স্পষ্ট কথা, প্রাপ্তীয় প্রদান হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত সম্পদ নগদ তহবিল, এরপরে প্রাপ্তীয় প্রদান হিসাবে নিচের প্রারম্ভিক সম্পদ এবং দায়গুলো আসবে, এরপরে বিগত বছর সম্পর্কিত তথ্যগুলো এখানে আসবে। সেটা কি বিগত বছরের কোনো আয় এবছর পেয়েছি প্রারম্ভিক সম্পদ, বিগত বছরের কোনো খরচ এবছর পরিশোধ করেছি প্রারম্ভিক দায়, বিগত বছর এই বছরের কোনো খরচ বিগত বছরে পরিশোধ করা হয়েছিল এমন থাকলে প্রারম্ভিক সম্পদ, বিগত এই বছরের কোনো আয় বিগত বছরে পাওয়া গিয়েছিল এমনটি লেখা থাকলে প্রারম্ভিক দায়। তাহলেই আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল ও মূলধন তহবিল নির্ণয় শেষ। এরপরে আমরা দ্বিতীয় অংশে যাই শিক্ষার্থী বন্ধুরা, সেটি ছিল কি আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাব। তাহলে আমরা দেখবো কিভাবে আয় ব্যয় হিসাব আমরা সহজে প্রস্তুত করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো যাই দেখি, সেটি হচ্ছে তাহলে প্রথমে একটি ছক টেনে নিয়ে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছি এখানে দুই ধরনের ছক টেনে করা যায়, একটি হচ্ছে বিবরণী ছক, একটি হচ্ছে টি ছক। আমি যেহেতু বিবরণী ছকেই করাবো তোমাদের, কিন্তু আজকে ভালোভাবে বোঝার জন্য আমি একটু তোমাদের টি ছকে দেখাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে তোমরা একটি ছক টেনে নিবে, মাঝ দিয়ে একটি দাগ হবে, ছকটি হবে এরকম শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে এরকম। অঙ্কটির নাম ছিল সিপাহীপাড়া স্পোর্টিং ক্লাব, তার উপর দিয়ে একটি নাম হবে সিপাহীপাড়া স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাব এর আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণী, আমরা যেহেতু আয় ব্যয় হিসাব লিখছি, 31 ডিসেম্বর 2019 সালের সমাপ্ত বছরের জন্য। শিক্ষার্থী বন্ধুরা এই ছিল। তারপর এইদিকে লিখবো আমরা ব্যয় সমূহ, এখানে লিখবো ডেবিট টাকা, এখানে লিখবো আয় সমূহ টাকা এবং ক্রেডিট। তো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা বিবরণী ছকে করি তখন আমরা কি করব, উপরে লিখবো আয়গুলো, নিচে লিখবো ব্যয়গুলো, তেমন কোনো পার্থক্য নেই। এখানে সুবিধা হচ্ছে যে একসাথে দুটো দিকই দেখা যায় বা একসাথে দুটো দিকই করা যায়, কিন্তু বিবরণী ছকে করতে গেলে প্রথমে আয় লিখে পরে ব্যয়, সেক্ষেত্রেও পেজ ম্যানেজ করে করা যায় শিক্ষার্থী বন্ধুরা, সেটা আমরা পরে দেখবো। তাহলে প্রথমেই যদি আমরা আয়ের দিক করি, তাহলে আমি বলেছি তোমাদের সেটি হচ্ছে এখানে কোন জাতীয় আয় কোথা থেকে আসে। আমি তোমাদের প্রথমে বলেছি এখানে প্রাপ্তীয় প্রদান হিসাব থেকে প্রাপ্তির দিক থেকে চলতি সালের মুনাফা জাতীয় আয়গুলো আসবে। আবার বলছি প্রাপ্তির দিক থেকে চলতি সালের মুনাফা জাতীয় আয়গুলো আসবে। একটি মাত্র আয় যেটি প্রাপ্তির দিকে না থাকতেও পারে, যেটি এখানে আসবে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে বিনিয়োগের সুদ। কিন্তু এই অঙ্কে সেটি প্রাপ্তির দিকে আছে, কিন্তু সেটি নাও থাকতে পারে, সেটি সমন্বয় থেকে প্রাপ্তির দিকে আয়ের দিকে আসবে। তাহলে তার মানে কি সমস্ত আয়গুলো আসবে প্রাপ্তির দিক থেকে, শুধুমাত্র একমাত্র আয় যেটি নাও থাকতে পারে প্রাপ্তির দিকে, সেটি হচ্ছে বিনিয়োগের সুদ, সেটি এখানে আসবে শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে রাখবো আমরা। তাহলে আমরা খেয়াল করি, তাহলে শুধুমাত্র চলতি সালের মুনাফা জাতীয় আয়গুলো এখানে আসবে। তাহলে প্রথমেই ছিল প্রবেশ ফি, যেটি ছিল 3000 টাকা। এরপরে প্রবেশ ফির পরে চাঁদা,
শিক্ষার্থী বন্ধু চাঁদা আছে হচ্ছে 12,500 টাকা। কিন্তু এই চাঁদার মধ্যে একটা ঘটনা ছিল, সেটি হচ্ছে এখানে চাঁদার মধ্যে বিগত বছরের চাঁদা ছিল, আবার আগামী বছরেরও চাঁদা আছে এবং এই বছরের চাঁদা বকেয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবো আমরা, তাহলে সেগুলো আমরা বাদ যোগ বিয়োগ করব। তাহলে বিয়োগ 2018 সালের চাঁদা, 2018 সালের চাঁদা। শিক্ষার্থী বন্ধু 2018 সালের চাঁদা কত টাকা ছিল? এর মধ্যে 1,500 টাকা। তাহলে বাদ দিলাম, বাদ দিলে থাকলো হচ্ছে 11,000 টাকা। এরপরে বাদ 2020 সালের চাঁদাও এর মধ্যে ছিল। শিক্ষার্থী বন্ধুরা 2020 সালের চাঁদা, যাকে আমরা বলি অগ্রিম চাঁদা। তো 2020 সালের চাঁদা ছিল কত টাকা শিক্ষার্থী বন্ধুরা? এর মধ্যে সেটি হচ্ছে 750 টাকা। তাহলে সেই 750 টাকা আমরা এখান থেকে বিয়োগ করবো শিক্ষার্থী বন্ধু, তাহলে হবে 10,250 টাকা যোগ চলতি সালের বকেয়া বা অনাদায়ী, চলতি সালের অনাদায়ী। চলতি সালের অনাদায়ী চাঁদা ছিল শিক্ষার্থী বন্ধুরা 1250 টাকা, 1,250 টাকা। তাহলে থাকলো হচ্ছে 11,500 টাকা আমাদের। এইটি হলো আমাদের চলতি সালের চাঁদা। তাহলে কিভাবে বের করলাম শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটি আমরা একটু ভালো করে দেখে নিই। তাহলে মনে রাখবো আমরা, প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রাপ্তির দিকে যে চাঁদা থাকবে, যদি এভাবে একসাথে লেখা থাকে, মাঝে মাঝে বছরগুলো ভাগ করে দেয়া থাকে, তখন আমাদের চিহ্নিত করতে খুব অসুবিধা হয় না। কিন্তু যখন এরকম ভাবে একসাথে মোট আকারে লেখা থাকবে শিক্ষার্থী বন্ধুরা, তখন অবশ্যই সমন্বয়ে ভাগগুলো দেয়া থাকবে। তখন আমরা খেয়াল করব সেটি হচ্ছে চাঁদা, এখান থেকে বিগত বছরের চাঁদা যেটি এবছরে পাওয়া গিয়েছে সেটা বিয়োগ যাবে। তারপরে যদি আগামী বছরের চাঁদা এর ভিতরে থাকে সেটাও বাদ যাবে, এবং চলতি সালের যে অনাদায়ী চাঁদা থাকবে সেটি হবে যোগ হবে। এরপরে আছে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আপ্যায়ন হতে মুনাফা। আপ্যায়ন হতে মুনাফা, আপ্যায়ন হতে মুনাফা ছিল হচ্ছে, আপ্যায়ন হতে মুনাফা রয়েছে 1,500 টাকা। এরপরে দেখে আছে বিনিয়োগের সুদ। শিক্ষার্থী বন্ধুরা বিনিয়োগের সুদ আমি বলেছি, যদি এটি কখনো প্রাপ্তির দিকে না থাকে, অঙ্কে যদি নিচে বিনিয়োগ থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদের মধ্যে যদি বিনিয়োগ থাকে, তাহলে বিনিয়োগের সুদ বের করতে হবে। এছাড়া অনেক সময় প্রদানের দিকে নতুন বিনিয়োগ থাকে শিক্ষার্থী বন্ধুরা, সেটি তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। তাহলে একমাত্র আয়, মুনাফা জাতীয় আয় চলতি সালে যেটি বিনিয়োগের সুদ, যেটি প্রাপ্তির দিকে নাও থাকতে পারে, সেটি নতুন করে এখানে লিখতে হবে। এটি মূলত সমন্বয় থেকে আসতে পারে। আবার প্রদানের দিকে যদি বিনিয়োগ থাকে, তার উপরে আনুপাতিক হারে সুদ ধরে এখানে লিখতে হবে। তো এখানে যেহেতু বিনিয়োগের সুদ লেখা আছে, তার আগে বিনিয়োগের সুদ লেখার পূর্বেই তোমরা যেটি করবে সেটি হচ্ছে নিচে যে বিনিয়োগ আছে তার উপরে সুদ নির্ণয় করে দেখবে যে পুরো সুদই পাওয়া গিয়েছে নাকি কোনো অল্প কিছু অনাদায়ী রয়েছে। অনেক সময় যেমন এখানে বিনিয়োগের সুদ রয়েছে 400 টাকা, নিচে বিনিয়োগ রয়েছে 5% বিনিয়োগ, নিচে দেখো তোমরা 5% বিনিয়োগ রয়েছে, 5% বিনিয়োগ আছে 8,000 টাকা। তাহলে 8,000 টাকার 5% যদি আমরা সুদ ধরি তাহলে বের হয় 400 টাকা। এবং আমাদের প্রাপ্তির দিকে বিনিয়োগের সুদ রয়েছে 400 টাকা। তার মানে এটা কি? বিনিয়োগের সুদ অনাদায়ী নেই। কিন্তু এমন কি যদি হতো শিক্ষার্থী বন্ধুরা যে প্রাপ্তির দিকে লেখা আছে 200 টাকা, তাহলে আমরা এখানে লিখতাম বিনিয়োগের সুদ 200 যোগ অনাদায়ী বিনিয়োগের সুদ হচ্ছে 200, তখন লিখতাম আমরা 400 টাকা। কিন্তু এখানে অনাদায়ী নেই, এখানে পুরো সুদটি পাওয়া গিয়েছে চলতি সালে, তাহলে আমরা এখানে লিখবো বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ 400 টাকা। তাহলে আমাদের আয়ের দিক শেষ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি দেখলাম আমরা? সকল তথ্যই মূলত এখানে প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রাপ্তির দিক থেকে আসে। একমাত্র আয় যেটি বিনিয়োগের সুদ, যেটি প্রাপ্তির দিকে নাও থাকতে পারে, সেটি কোথা থেকে আসবে? সমন্বয় থেকে আসবে। প্রদানের দিকে যদি নতুন বিনিয়োগ থাকে, তার উপর আনুপাতিক হারে সুদ ধরে এখানে আসবে। এরপরে ব্যয়ের দিকে দেয় শিক্ষার্থী বন্ধুরা, একই রকম ভাবে প্রদানের দিক থেকে চলতি সালের মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা এখানে লিখবো। তাহলে প্রথমে দেখি বেতন। বেতন তার সাথে সমন্বয়গুলো তো আমরা পড়বোই। আমরা দেখেছি বেতনের সাথে কোনো প্রকার সমন্বয় নেই, তাহলে 3,400 টাকা এখানে বেতন আছে। তারপরে আছে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে প্রাঙ্গণ রক্ষকের মজুরি। প্রাঙ্গণ রক্ষকের মজুরি, প্রাঙ্গণ রক্ষকের মজুরি আছে 1,500 টাকা। তোমরা দেখেছো অলরেডি, সেটি হচ্ছে যে প্রাঙ্গণ রক্ষকের মজুরির মধ্যে বিগত বছরের বকেয়া মজুরি 300 টাকা রয়েছে, যা এই বছর পরিশোধ করা হয়েছে, এবং চলতি সালের মজুরি বকেয়া আছে 200 টাকা। তাহলে একই রকম ভাবে আমরা প্রথমে এখানে 2018 সালের মজুরি, বকেয়া মজুরি আমরা বাদ দেব, বকেয়া মজুরি, কারণ এটি চলতি সালের নয়। কত টাকা শিক্ষার্থী বন্ধুরা? 300 টাকা। তাহলে বাদ দিলাম, থাকলো হচ্ছে 1,200 টাকা।
এরপরে যোগ হবে চলতি সালের বকেয়া, চলতি সালের বকেয়া। তো চলতি সালের বকেয়া হচ্ছে 200 টাকা, শিক্ষার্থী বন্ধু 200, তাহলে হচ্ছে 1400 টাকা হচ্ছে এই বছরের, এটি হচ্ছে এই বছরের মজুরি খরচ। এরপরে আসি আমরা প্রাঙ্গণ কর। এরপরে দেখি আমরা রয়েছে প্রাঙ্গণ কর। শিক্ষার্থী বন্ধু প্রাঙ্গণ কর রয়েছে 800 টাকা, বা একই রকম ভাবে 2018 সালের বকেয়া প্রাঙ্গণ কর এই বছর পরিশোধ করা হয়েছিল 350 টাকা, তাহলে থাকলো 450 যোগ চলতি সালের বকেয়া, চলতি সালের বকেয়া। চলতি সালের বকেয়া রয়েছে শিক্ষার্থী বন্ধুরা প্রাঙ্গণ করের মধ্যে 100 টাকা, তাহলে হচ্ছে এই হচ্ছে 550 টাকা। এরপরে দেখি আমরা শিক্ষার্থী বন্ধু, তারপর ছিল হচ্ছে মেরামত। মেরামত ও মুনাফা জাতীয় খরচ, মেরামত হচ্ছে 200 টাকা। তারপর রয়েছে ছাপা খরচ, ছাপা খরচ, ছাপা খরচ রয়েছে 300 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রদানের দিকে যে সকল ব্যয় ছিল বা খরচ ছিল তার ভেতর থেকে চলতি সালের মুনাফা জাতীয় খরচ ছিল এগুলা। এরপরে নতুন যা প্রাপ্তীয় প্রদান হিসাবে প্রদানের দিকে নেই এমন খরচ গতদিন তোমাদের আমি বলেছি, সেটি দুটি খরচ এখানে অন্তর্ভুক্ত হবে, অনলি দুইটি, সেটি মনে রাখলে চলবে। সেটি হচ্ছে এক, অবচয়, ঋণের সুদ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কি অবচয় আর ঋণের সুদ। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে অবচয় রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেটি কি অবচয় নিচে বলা থাকবে সবসময় সমন্বয়, তোমরা জানো আসবাবপত্র 10% এবং খেলাধুলা সরঞ্জামের উপর 20% অবচয় ধার্য করতে হবে। তাহলে অবচয় খরচ, অবচয় খরচ। তাহলে অবচয় খরচ যদি আমরা এখানে দেখি আসবাবপত্রের 10%, আসবাবপত্র। শিক্ষার্থী বন্ধুরা প্রতিষ্ঠানে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করার সময় বা যে কোনো সম্পদের উপর অবচয় ধার্য করার সময় আমরা খেয়াল করব প্রারম্ভিক কত টাকা ছিল, কত টাকা ক্রয় করা হয়েছে, বা বিক্রয় থাকতে পারে অনেক সময়। তাহলে এখানে ক্রয় থাকলে প্রদানের দিকে থাকবে, আর বিক্রয় থাকলে প্রাপ্তির দিকে থাকবে, আর প্রারম্ভিক তো নিচে দেয়া থাকে। তাহলে এখানে আমরা অলরেডি অঙ্কটা দেখেছি, যেহেতু অঙ্কটির মধ্যে প্রদানের দিকে কোনো আসবাবপত্র ক্রয় নেই, আবার প্রাপ্তির দিকেও আসবাবপত্র বিক্রয় নেই, তাহলে প্রারম্ভিক আসবাবপত্র ছিল এখানে 12,500 টাকা, এর 10% অবশ্যই আমরা ধরে ফেলবো 1250 টাকা। এরপরে আসি আমরা শিক্ষার্থী বন্ধু, সেটি হচ্ছে কি খেলাধুলার সরঞ্জাম। খেলাধুলার সরঞ্জাম, খেলাধুলার সরঞ্জাম ছিল শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে 6,500 টাকা, তার 20% হচ্ছে 1300 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের 2,550 টাকা মোট অবচয়। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে ব্যয়ের দিকও শেষ, অর্থাৎ তাহলে আমরা কি করলাম, এখানে এটা আমরা ধারাবাহিক ভাবে শিখবো, শেখার চেষ্টা করবো, মনে রাখার চেষ্টা করবো। আমি যেভাবে করে করলাম, যে কথাগুলো আমি তোমাদের বলছি, এগুলো তোমরা অবশ্যই তোমাদের মেমোরিতে ধারণ করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, তাহলেই তোমরা অঙ্কটি সহজভাবে সমাধান করতে পারবে। তাহলে আমরা এবার বলেছিলাম কি, যে দুটো দিক এখানে রয়েছে, একটি ব্যয়ের দিক, একটি আয়ের দিক, যে কোনো দিকই বড় হতে পারে। তাহলে আমরা প্রথমে দেখে নিব কোন দিক বড় অর্থাৎ বেশি কোন দিক। তাহলে দেখি এখানে আয়ের দিকই বেশি রয়েছে শিক্ষার্থী বন্ধু। তাহলে যোগ যদি আমরা করি আয়ের দিক, তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে 16,400 টাকা। 16,400 টাকা আমরা দেখি আয়ের দিকে রয়েছে। এবার একই টাকা আমরা এদিকে লিখি 16,400। এবার যদি আমরা বিয়োগ করি শিক্ষার্থী বন্ধুরা আয়ের দিক থেকে ব্যয়ের দিক, তাহলে আমরা দেখতে পাই পার্থক্য হয় 6,800 টাকা, যাকে আমরা বলি ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয়। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আয় বিবরণী বা আয় ব্যয় হিসাব খুবই সহজেই শেষ করতে পারলাম। তাহলে তথ্যগুলো তোমরা মনে রাখবে। এবার আমরা এই আরেকটি অংশ দিয়েছি আজকে, সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। চলো যা আমরা সেটি দেখি শিক্ষার্থী বন্ধুরা। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা। এটি অত্যন্ত সহজ তৈরি করা
এটি মূলত আমরা বিবরণী ছকেই করব শিক্ষার্থী বন্ধুরা। শুধু আজকের জন্য আমি এটি তোমাদেরকে টি ছকে করে দেখাচ্ছি। তাহলে সিপাহীপাড়া স্পোর্টিং ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2019 তারিখের জন্য। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একই রকম ভাবে এদিকে আমরা লিখে নিব দায়, টাকা, সম্পদ, টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে দায় ও মূলধন, বা মূলধন ও দায়, যেটি খুশি আর কি, অসুবিধা নেই। তারপরে কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এদিকে রয়েছে সম্পদ, এদিকে রয়েছে দায় ও মূলধন। আমরা প্রথমেই সম্পদের দিক করব শিক্ষার্থী বন্ধুরা। তাহলে সম্পদের দিক যদি আমরা করি, তাহলে আমরা কোন কোন সম্পদ কোথা থেকে লিখবো, তোমরা এটি মনে রাখবে, বোঝার চেষ্টা করবে, তোমরা মনোযোগ দিয়ে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও সাথে সাথে করো, তাহলে খুবই সহজে এটা মনে থাকবে আর তোমরা বুঝতেও পারবে। তাহলে সম্পদের দিকে প্রথমেই যেটি লিখবো আমরা, সেটি প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদানের দিকে সবার শেষে দেখো লেখা আছে উদ্বৃত্ত, এর অর্থাৎ সমাপনী নগদ তহবিল, সেটি এখানে আমরা লিখবো নগদ তহবিল। তাহলে নগদ তহবিল হচ্ছে 14,500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এটি কোথায় আছে? এটি আছে প্রদানের দিকে সব শেষে, সবসময় অঙ্কে দেয়া থাকবে প্রদানের দিকে সবার শেষে, অঙ্কের নিচে দেয়া আছে দেখো প্রারম্ভিক সমাপনী উদ্বৃত্ত 14,500 টাকা। এটাই নগদ উদ্বৃত্ত, এটি প্রত্যেকটি অঙ্কে দেয়া থাকবে, যেটি সবার প্রথমে আমরা সম্পদের দিকে লিখবো। এরপরে কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? এরপর আগের মতোই, অর্থাৎ প্রাপ্তি ও প্রদান হিসাবে ঠিক নিচে যে সকল সম্পদগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলবো। তাহলে যে সকল সম্পদ আছে বলতে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? আমরা দেখেছি প্রাঙ্গণ রয়েছে 80,000। এরপরে রয়েছে 5% বিনিয়োগ, 5% বিনিয়োগ রয়েছে 8,000। এরপরে রয়েছে খেলাধুলার সরঞ্জাম, খেলাধুলার সরঞ্জাম রয়েছে 6,500 টাকা। তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে সম্পদ আর্থিক অবস্থার বিবরণী করার সময় স্থায়ী সম্পদ থেকে তার অবচয় বা বিক্রয় থাকলে বাদ যায়। কি আবার বলছি আমি, স্থায়ী সম্পদ লেখার সময় যদি অবচয় বা তার বিক্রয় থাকে তাহলে সেটি বাদ যায়। তাহলে বিয়োগ অবচয়, অবচয় ছিল এর 1300 টাকা, তাহলে বাদ দিলে হয়ে যায় হচ্ছে 5,200 টাকা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখি আমরা আর কি ছিল, সেটা হচ্ছে আসবাবপত্র ছিল 12,500, আসবাবপত্র ছিল 12,500 বাদ অবচয় ছিল 1250 টাকা, 1,250, যেখানে ছিল 11,250 টাকা আমাদের থাকলো। তাহলে সম্পদ দিক কি করলাম শিক্ষার্থী বন্ধুরা? আমি একটু রিভিউ করি। প্রথমেই ছিল সমাপনী নগদ তহবিল, এটি থাকবে প্রদানের দিকে সবার শেষে। তারপর প্রাপ্তি ও প্রদান হিসাবে ঠিক নিচে যে সকল স্থায়ী সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে আমরা লিখে ফেলবো। তার সাথে যদি অবচয় থাকে বাদ দেব, ক্রয় থাকলে যোগ করব, বিক্রয় থাকলে বিয়োগ করব। আমি আবার বলছি, যে সব প্রাপ্তি ও প্রদান হিসাবে ঠিক নিচে যে সকল স্থায়ী সম্পদ থাকবে সেগুলো লিখবো। লেখার সময় কি করব? যদি অবচয় থাকে বিয়োগ করব, ক্রয় থাকলে যোগ করব, বিক্রয় থাকলে বিয়োগ করব। ক্রয় থাকলে কোথায় থাকবে? ক্রয় থাকলে থাকবে প্রদানের দিকে, আর বিক্রয় থাকলে কোথায় থাকবে? প্রাপ্তির দিকে। তো শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবো। আবার অনেক সময় প্রদানের দিকে এখানে প্রারম্ভিকে ছিল না এমন সম্পদও কিন্তু এখানে আসতে পারে, সেটি কোথায় থাকবে? প্রদানের দিকে থাকবে, যেটি নতুন ক্রয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার দেখি আমরা এরপরে কি আসবে। এরপরে আসবে চলতি সালের সমাপনী সম্পদ। চলতি সালের সমাপনী সম্পদ থাকলে আমি মনে রাখবো, আমরা খুবই সহজ এটি মনে রাখা, সেটি হচ্ছে কি এই বছরে বকেয়া বা অনাদায়ী আয়। এই বছরে, আমি আবার বলছি, এই বছরের বকেয়া বা অনাদায়ী আয়, আর এ বছরের আগামী বছরের জন্য প্রদত্ত এ বছরের কোন অগ্রিম খরচ। তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমি আবার বলছি, প্রথমে নগদ তহবিল, এরপরে প্রতিষ্ঠানের প্রারম্ভিক যে স্থায়ী সম্পদগুলো ছিল সেগুলো, বা নতুন স্থায়ী সম্পদ ক্রয় করা হয়ে থাকলে সেগুলো এখানে আসবে। তার সাথে অবচয় থাকলে বিয়োগ হবে, ক্রয় থাকলে যোগ হবে, বিক্রয় থাকলে বিয়োগ হবে। এরপরে কি আসবে শিক্ষার্থী বন্ধুরা? সেটি হচ্ছে
চলতি সালের বকেয়া বা অনাদায়ী আয়, চলতি সালের অগ্রিম খরচ। তো চলতি সালের বকেয়া বা অগ্রিম চলতি সালের অনাদায়ী আয় যদি আমরা দেখি শিক্ষার্থী বন্ধু, তাহলে এখানে একটা অনাদায়ী আয় ছিল, সেটি কি অনাদায়ী চাঁদা। তাহলে চলতি সালের অনাদায়ী চাঁদা, অনাদায়ী চাঁদা, তাহলে অনাদায়ী চাঁদা, অনাদায়ী চাঁদা, অনাদায়ী চাঁদা ছিল শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কি 1250 টাকা, 1250। শিক্ষার্থী বন্ধুরা আর এই বছরে প্রদত্ত কোনো অগ্রিম কোনো খরচ ছিল না। তাহলে এদিকে বসে 4টি দফা আমরা মনে রাখবো। 1 নম্বর দফা নগদ তহবিল, যেটি সমাপনী নগদ উদ্বৃত্ত, যেটি থাকবে কোথায় প্রদানের দিকে সবার শেষে। এরপরে প্রাপ্তি ও প্রদান হিসেবে ঠিক নিচে যে সকল প্রারম্ভিক সম্পদ থাকবে সেগুলো আসবে এখানে। তার সাথে নতুন ক্রয় থাকলে যোগ হবে, বিক্রয় থাকলে বিয়োগ হবে, অবচয় থাকলে বিয়োগ হবে। এরপরে কি আসবে চলতি সালের অনাদায়ী আয়, তারপরে কি আসবে চলতি সালের অগ্রিম খরচ। এই অঙ্কে ছিল না। এরপরে দায়ের দিকে আসি শিক্ষার্থী বন্ধুরা। দায়ের দিকে প্রথমে আমরা লিখবো, মনে রাখবো আমরা, সেটা হচ্ছে অগ্রিম আয়। চলতি সালের অগ্রিম আয়, চলতি সালের অগ্রিম আয় সবসময় থাকে অঙ্কে, সেটি হচ্ছে অগ্রিম চাঁদা, অগ্রিম চাঁদা 750 টাকা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা থাকে যেটি, সেটি হচ্ছে কি চলতি সালের বকেয়া খরচ, চলতি সালের বকেয়া খরচ। তো চলতি সালের বকেয়া খরচ যদি আমরা দেখি, তার রয়েছে বকেয়া, বকেয়া প্রাঙ্গণ কর। বকেয়া প্রাঙ্গণ কর ছিল শিক্ষার্থী বন্ধুরা 100 টাকা, এবং বকেয়া, বকেয়া মজুরি, বকেয়া মজুরি রয়েছে 200 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি বললাম, এদিকে কি কি বসবে মনে রাখবো আমরা, অগ্রিম আয়, চলতি সালের অগ্রিম আয় এবং চলতি সালের বকেয়া খরচ। কয়টা দফা? 2টি গেল। এরপরে আমরা লিখে ফেলবো মূলধন, অর্থাৎ প্রারম্ভিক মূলধন। শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রারম্ভিক মূলধন আমরা শুরুতে বের করেছিলাম হচ্ছে 1,12,350 টাকা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবো আমরা, সেটি হচ্ছে যদি কোনো মূলধন জাতীয় প্রাপ্তি থাকে, মনে রাখবো আমি আবার বলছি, মূলধন জাতীয় প্রাপ্তি যদি থাকে, যেটি প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রাপ্তির দিকে থাকে, সেটি আমরা এখানে নিয়ে এসে মূলধনের সাথে যোগ করে দেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই অঙ্কে কোনো মূলধন জাতীয় প্রাপ্তি ছিল না, তাহলে মূলধন তার সাথে যোগ হবে ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয়। তো ব্যয় অতিরিক্ত আয় ছিল হচ্ছে 6,800 টাকা। তাহলে আমরা যদি যোগ করি শিক্ষার্থী বন্ধু, তাহলে হয়ে যাবে হচ্ছে 1,19,150 টাকা। শিক্ষার্থী বন্ধু তাহলে আমাদের তথ্য বসানো শেষ। আমি যেসব কথাগুলো বললাম অঙ্কের সাথে কোথায় কোন কোন দফা কোথা থেকে আসছে, তাহলে আমরা দায়ের দিকে যদি দেখি, তাহলে প্রথমেই থাকবে কি অগ্রিম আয়, এবছরের অগ্রিম বকেয়া খরচ, থাকবে মূলধন, তার সাথে থাকবে মূলধন জাতীয় প্রাপ্তি, সেটি প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রাপ্তির দিকে থাকবে, তার সাথে যোগ হবে ব্যয় অতিরিক্ত আয়, যদি আয় অতিরিক্ত ব্যয় হয় তাহলে বিয়োগ হবে। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, একদম সহজ এটি তৈরি করা। তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে খুবই সহজে এটি প্রস্তুত করতে পারবে বলে আমি মনে করি। এবার হচ্ছে দুই দিক আমরা যোগ করে ফেলবো, তাহলে দুই দিক যোগ করবো এবং দুই দিক অবশ্যই মিলে যাবে। তাহলে দেখি শিক্ষার্থী বন্ধু, দুই দিক যোগ করলে হবে 1,20,200, 1,20,200। তাহলে এভাবে করে দুই দিক মিলে যাবে। আবার বলি আমি শিক্ষার্থী বন্ধু, এটি হচ্ছে টি ছক। আমরা মূলত এখানে বিবরণী ছক তোমাদের শেখাবো। বিবরণী ছক যখন আমরা করব, তখন প্রথমে সম্পদ লিখে তার নিচে দায় ও মূলধন লিখবো, অথবা দায় ও মূলধন লিখে তারপরে সম্পদ লিখবো। এটি বিবরণী ছকে করে থাকি আমরা, উপর নিচ করে। অথবা তোমরা যদি টি ছক তোমাদের ভালো লাগে, তোমরা যদি এই ছকে ভালো বুঝতে পারো, তাহলে তোমরা চাইলে এই ছকে প্রস্তুত করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই ক্লাসটি উপভোগ করেছো, এনজয় করেছো। খুবই শীঘ্রই আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো। যে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, ইনবক্স করবে, ফোন করবে অথবা কমেন্ট করবে। আমি তার উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা শেষ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।